রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আদর্শ শহরে যতটা জলাশয় আর সবুজের সমারোহ থাকা প্রয়োজন তার অর্ধেকও নেই ঢাকায়। মাত্রাতিরিক্ত এসির ব্যবহার উত্তপ্ত করছে বাতাসকে। এই অবস্থা থেকে উত্তরণে বাড়ির জমির 1/3 গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদেরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত বিরতিহীন সকাল 9টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুবা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। থাইল্যান্ডে হাসিনা থাভিসিন দ্বিপক্ষীয় বৈঠক আজ, কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। উপজেলার ভোটে অংশ নেওয়া 64 নেতাকে শোকজ বিএনপির, উপযুক্ত জবাব না পেলে বহিষ্কার। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জন আটক, 10 কোটি টাকা অনিয়মের অভিযোগ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়াও আরো যা থাকছে: মুগদায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত, গাড়ি জব্দ, চালক আটক। ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে 88 আসনে ভোট শুরু, শক্ত লড়াইয়ে রাহুল গান্ধী। এবার বিস্তারিত। থাইল্যান্ড সফরের তৃতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। একই সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে। পরে গভর্নমেন্ট হাউসে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে জোটভুক্তির প্রসঙ্গ। পরে যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। 6 দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে বক্তব্য রাখেন। সফর শেষে 29 এপ্রিল সকালে দেশে ফেরার কথা রয়েছে সরকার প্রধানের। সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে করা রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের অন্য কোনো ধারার সাথে সাংঘর্ষিক নয়। এর ফলে সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত নয়। 37 বছর আগে করা এক রিট খারিজের পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 1988 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ 8ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে তখনই হাইকোর্টের রিট আবেদন করেছিলেন 15 বিশিষ্ট ব্যক্তি। রিট আবেদনের 23 বছর পর 2011 সালের 8 জুন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই রুল জারির প্রায় 5 বছর পর 2016 সালের মার্চে শুনানি শেষে রিট সরাসরি খারিজ করে দেন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে 3 বিচারপতি। আদালত বলেন, এ বিষয়টি চ্যালেঞ্জ করার এখতিয়ার রিটকারীদের নেই। দলের সিদ্ধান্ত ভেঙে উপজেলার ভোটে থাকা 64 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের নানা পদে আছেন 18 জন, আগে দায়িত্ব পালন করেছেন বাকিরা। কেন্দ্রীয় নেতারা বলছেন, শুধু শোকজ নয়, উপযুক্ত জবাব না পেলে তাদের করা হচ্ছে বহিষ্কার। এদিকে ভোটে থাকা নেতারা বলছেন, জনপ্রিয়তা রয়েছে বলেই মাঠে থাকছেন তারা। 2018 নির্বাচনের পর থেকেই নির্বাচন বয়কট করে আসছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে থাকছে রাজপথে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটির স্থায়ী কমিটি। তবে সে সিদ্ধান্ত মানেননি অনেক নেতা। 8 মের প্রথম দফার ভোটে রয়ে গেছেন অন্তত 64 জন। এর প্রতিক্রিয়ায় তাদের সবাইকে দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। সন্তোষজনক জবাব না পেলে করা হচ্ছে
বহিষ্কারও। তবে সব জেনে শুনেই ভোটে থাকার কথা জানাচ্ছেন উপজেলার প্রার্থীরা। যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। আমি মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সব দিক পর্যালোচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ছাড় দেয়া হবে না। সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ এখানে হচ্ছে, ছোটছাটা এগুলো তো এগুলো কোনো হিসাবে নাই। যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নাই, তো এরা কি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে। নির্বাচনে অংশগ্রহণ করে যদিও দু একজন জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে, পরে তো এরা দলে থাকে না, এরা সরকারের দলে হয়ে যায়, সরকারের অনুগত হয়ে যায়। কারণ দান, অবদান, অনুদান একটা ব্যবস্থা আছে না। তারা বলছেন, ভোট সুষ্ঠু হবে না জেনেই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত। ভোটাররাও এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে আনতে হবে। এই উপজেলা করলে, নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন, সরকার দিতে পারবেন। যে দু একজন যেতে পারে সে ব্যাপারে বিএনপি যা যা ব্যবস্থা নেবার সেটা নেবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকারও আহ্বান জানাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামাতের রাজনীতি নিষিদ্ধ না করাকে সরকারের ব্যর্থতা বলছে 14 দলের শরিকেরা। এ প্রশ্নে ক্ষমতাসীনদের দ্বিধার সমালোচনা করেছেন তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তারা বলছে, জোটের সভায় কখনোই এ নিয়ে ততটা সোচ্চার নয় শরিকেরা। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক গঠনতন্ত্র, তাই জামায়াতে ইসলামের নিবন্ধনকে অবৈধ বলে 2013 সালে তা বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর 2018 সালের অক্টোবরে তাদের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয় নির্বাচন কমিশন। আদালতের রায়ের বিরুদ্ধে জামাতের দুটো আপিল বিচারাধীন 10 বছর ধরে। এ অবস্থায় মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখছে না 14 দলের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি। তবে এই অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ। আইনি জটিলতা আছে, এই পরিস্থিতিকে আমাদের অপেক্ষা ছাড়া অন্য কিছু করার কোনো সুযোগ নেই। সবকিছু কোর্টের উপরে ছেড়ে দিয়ে তো রাজনীতি হয় না, তাহলে কোর্ট রাজনীতি করুক। রাজনীতিবিদ আমরা সরকার চালাবো, তো সবকিছু কোর্ট দিয়ে নিষ্পত্তি করব, এটা ঠিক না। আওয়ামী লীগ এই ক্ষেত্রে একটা ধরনের ব্যালেন্সিং গেম খেলার চেষ্টা করে, এবং যে ক্ষেত্রে জামাতকে তারা টিকিয়ে রাখার, বা জামাত থাকুক, চাপের মধ্যে থাকুক কিন্তু পরিপূর্ণ না থাকুক, এই ধরনের জায়গায় তারা যায়। যুদ্ধ অপরাধে অভিযুক্ত জামাত প্রায় 1 দশক পর মাঠে নামে গত অক্টোবরে। সম্প্রতি ইফতার মাহফিলের মাধ্যমেও সামনে এসেছে তারা। হঠাৎ করে এই সক্রিয়তায় সরকারের গাফিলতি দেখছে 14 দলের শরিকরা। কিন্তু ক্ষমতাসীনদের দাবি, জামাত প্রশ্নে কখনোই সরব নয় জোট শরিকরা। সেটা নিষিদ্ধ করেনি, সেটা সরকারের একটা ব্যর্থতা আমি মনে করি, বা দমনা ভাব। বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কথা বলতে পারে। 14 দলের তার পক্ষ থেকে এই ধরনের কোনো কথা, এই ধরনের কখনো কোনো আলোচনা 14 দলের ফোরামে কিন্তু হয় না। একবার উঠিয়ে দিই, একবার না বহুবার উঠিয়েছি আমরা, এটা নিয়ে তো বহুবার কথা হয়েছে। যেখানে জননিরাপত্তা বিবেচনায় নিষিদ্ধ হিজবুত তাহরীর সহ প্রায় 6টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সেখানে জামাত কিভাবে এই সুযোগ পাচ্ছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। রাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 কোটি টাকা অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। আজ আটককৃতদের আদালতে পাঠানোর কথা রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম সাঁথিয়ায় উপজেলার কাশীনাথপুর শাখায় অডিটে যান। অডিটে 10,62,378 টাকা আর্থিক অনিয়ম ধরা পড়ে। এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের 3 জনকে আটক করে। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম।
খায়রুল, গ্রেপ্তারকৃতদের আদালতে কখন তোলা হবে, আর আর্থিক অনিয়মের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? আসলে যে কাশীনাথপুর শাখার অগ্রণী ব্যাংক শাখার যে 3 কর্মকর্তাকে যে আটক করেছে পুলিশ গত রাতে, তাদেরকে আমরা এই বিষয়ে আসলে কথা বলেছিলাম পাবনার সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আসলে আইনি প্রক্রিয়া রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দুপুরের পর নাগাদ তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হবে এবং পরবর্তী বিষয়টি দুদক আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে ওসি আমাদেরকে আসলে জানিয়েছেন। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশ এবং ব্যাংকের সূত্র আমাদের নিশ্চিত করেছে যে গত রাতে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে আসলে 5 সদস্য বিশিষ্ট একটি অডিট টিম এই সাথিয়া উপজেলার কাশীনাথপুর শাখার এই শাখায় অডিট টিমে আসেন এবং অডিটে 10,62,378 টাকা আর্থিক লেনদেন অনিয়ম ধরা পড়ে এবং এই বিষয়গুলো নিয়ে ওই শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে কিন্তু অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দেয় এই অডিট টিম এবং পরবর্তীতে পুলিশ গত রাতে মধ্যরাতে ব্যাংক থেকে এই কাশীনাথপুর শাখা অফিস থেকেই আসলে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তাকে আসলে আমরা পাইনি, কারণ আজকে শুক্রবার আসলে ব্যাংক বন্ধ থাকারই কথা, সেই কারণে আর কোনো কর্মকর্তার সাথে কথা হয়নি। তবে সাথিয়া থানার কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আটককৃতদের আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষেই তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। এই ছিল আমার কাছে আসলে সাথিয়া থেকে সর্বশেষ। অগ্রণী ব্যাংকে আর্থিক অনিয়মের বিষয়ে পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন চুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে অবরোধ তুলে নেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন পরবর্তী সিন্ডিকেট সভা পর্যন্ত হলে অবস্থান করতে পারবে শিক্ষার্থীরা, তবে বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। বাসের ধাক্কায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ সহ 10 দফা দাবি নিয়ে 2.5 ঘণ্টা চুয়েট প্রশাসনের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। এরপরই আন্দোলন স্থগিত করা হয়। এর আগে হল ছাড়ার নির্দেশ না মেনে উপাচার্যকে অবরুদ্ধ ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনভর আন্দোলনে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয়া সহ 2টি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। টানা 4 দিন সড়ক বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েটের 2 শিক্ষার্থী। এরপর 10 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রাজধানীর মুগদায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়ালের 7ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনার পর ময়লার গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় মামলার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর মুগদার বাসিন্দা 13 বছর বয়সী মাহিন আহমেদ রাত 8:30টায় বন্ধুদের সাথে দেখা করতে বাসা থেকে বের হয়। মদিনাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় মাহিনকে। প্রথমে মুগদা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে বাবা মাসুম মিয়া স্তব্ধ। বাবা মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে মুগদার বাতাস। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। আমার ছেলে তো বলে গেছে আম্মু আমি কাকা গো বাসায় যাবো, আজকে আইতাম না, কালকে সকালে আমি গেলে বাবা তুই যাইস না, বাবা যাইস না, আবু তুমি যাও না, পরে যাও, আমি কোনো যাও না, সকালে যাও না আম্মু, আমি যাইতেছি খেলাধুলা করে কাকা গো বাসায় যাবো। মাহিনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বড় ভাই মাহফুজও। ভাইয়ের আবদার মেটাতে না পেরে দিশেহারা তিনিও। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঘটনা ঘটেছে হচ্ছে রাত্রে 9টার দিকে। এখানে হচ্ছে আপনার মানে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো আসে প্রায় রাতের বেলা কিংবা যখন আসে, এরা আসলে নেশাগ্রস্ত কিংবা অন্য থাকে, মানে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, গাড়ি চালায়। এদিকে ঘটনার পর গাড়ি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃত্যুর প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সিমটম দেখে হয়তো গাড়ির বাম্পারের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়, বুকে আঘাত লেগে মারা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি, আমরা চালককে গ্রেপ্তার করছি। এখন চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করে বোঝা যাবে সে কি প্রকৃত ড্রাইভার না হেল্পার।
মাহিরের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক নেশাগ্রস্ত ছিলেন, যার কারণেই এই দুর্ঘটনা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্টারন্যাশনাল লিজিং থেকে 103 কোটি টাকা আত্মসাতের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে আদালতে প্রথম চার্জশিট দিতে যাচ্ছে দুদক। তাকে ভারত থেকে এবছরই দেশে ফেরাতেও আশাবাদী তারা। পিকে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ, পাচার সহ নানা অভিযোগে 34টি মামলা রয়েছে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেশের আর্থিক খাতে আত্মীয় স্বজনদের নিয়ে বিশাল চক্র গড়ে তোলেন পিকে হালদার। অভিযোগ আছে, এই সময়ের মধ্যে পিকে হালদারের নেতৃত্বে এই চক্র দেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ করে। 2019 সালে সরকারের দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে দেশ ছাড়েন পিকে হালদার। কয়েকটি দেশ ঘুরে পিকে হালদার ভারতের কলকাতায় শিবশঙ্কর হালদার নামে বসবাস করতে শুরু করেন বলে জানা যায়। সে দেশের ভুয়া নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলেন ও 2 ডজনের বেশি বিলাসবহুল বাড়ি গড়ে তোলেন। এছাড়া বিভিন্ন জায়গায় কেনেন বিপুল পরিমাণ জমিজমা। এবার প্রথমবারের মতো তার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 103 কোটি টাকা আত্মসাতের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে দুদক। জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত অর্থ যে মালিকানা তিনি অর্জন করেছেন, তার কারণে কিন্তু তিনি খুব সহজেই অন্য প্রভাবশালীদের সাথে যোগ সাজসে তার অবস্থানটাকে সুদৃঢ় করে ফেলতে পেরেছিলেন। এখনও পারবেন, যদিও তিনি ভারতে আটক আছেন। সেই কারণে এখন তো এইটুকু আমি বলতে পারি যে তাকে যদি ভারত থেকে বাংলাদেশে ফিরে আনা হয়, সেটা তার জন্য বরং সাপেক্ষর হবে। দুদকের আইনজীবীর ধারণা, ভারতে পিকে হালদারের বিরুদ্ধে মামলার বিচার কাজ এই বছরই শেষ হয়ে যাবে। তাই তিনি আশা করছেন বন্দি বিনিময় চুক্তিতে পিকে হালদারকে এই বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ভারতের বিশেষ আদালতে পিকে হালদারের ট্রায়াল চলছে, ওটা শেষ পর্যায়ে। যদি ওনারা আমাদের দেশের আদালতের রায়টা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় 5-6 মাসের বেশি লাগার কথা না। সর্বশেষ এটা যেটা আমার জানা আছে। দুদকের তথ্য অনুযায়ী পিকে হালদার চক্র প্রায় 4,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তপ্ত সূর্য আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তাপের কারণে কাজ করতে পারছেন না ঠিকমতো। ভোগান্তির পাশাপাশি আয় নেমেছে অর্ধেকে। সংসারে দেখা দিয়েছে অনটন। আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে চলতে পারে এমন পরিস্থিতি। মাথার উপর সূর্য অসহ্য ঠেকছে বাবুলের কাছে। রাজধানীর ফার্মগেট এলাকায় প্রায় 9 বছর ধরে রিকশা চালান তিনি। এমন দাবদাহ দেখেননি কোনোদিন। তপ্ত রোদের মধ্যেও ওষ্ঠাগত প্রাণে রাস্তায় নেমেছেন পেটের দায়ে। বাবুলের মতো অবস্থা অনেকেরই। বাধ্য হয়ে গরমেও রিকশা চালাতে হচ্ছে তাদের। গাড়ি চালান জানা, এই গরমে কাবে কি সংসার কিভাবে চলবে তা বাবা জানে। আগে 500-700, আর এখন 200-300, 400-500। রাজধানীর হাতিরঝিল রিকশা রেখে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন আরমান মিয়া। মধুবাগের বাসিন্দা আরমান 25 বছরেও দেখেননি এমন তাপপ্রবাহ। তার সাথে বিশ্রামের সঙ্গী আরো কয়েকজন। মনে হচ্ছে রোদের আগুন মুখে পুড়ে চলে যাচ্ছে এরকম, আর নিঃশ্বাস বন্ধ আসতেছে, এমন অবস্থা লাগছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ। অনেকেই কাজে যেতে পারছেন না। আয় নেমেছে অর্ধেকে, চলছে না সংসারও। চালাইতেছে এখন তো এইভাবে তো নিজের নাম আছে তো সংসার করবো না। আর কোনো কামাই নেই, সকাল থেকে আর কোনো ফাইকার আসি না, গরমে ফাইকার গুলো আসতেছে না। এখন যদি 1000-1500 টাকা কামায় তার সংসার চলে। এই 500, 200, 300 কামায় এটি সংসার চলে না। এটি নিজেরই কম, বউ বলে আবার না খাওয়া থাকে। প্রচণ্ড গরমে দিন শেষে ঘরেও টিকতে পারছেন না বস্তিতে থাকা লোকজন। তাই রাস্তায় নেমে বাতাসে প্রাণ বাঁচানোর চেষ্টা অনেকের। ঘরে টিকতে পারি না, বাতাস টিকতে পারি না, পানি নাই, বাসায় প্রচুর গরম, তার জন্য এখানে বাতাসে যাস। অসহ্য গরমে সুযোগ পেলে শিশুরা ঝাঁপ দিচ্ছে লেকের পানিতে, তবুও যেন নেই স্বস্তি। আবহাওয়া অফিস বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এপ্রিলের স্বাভাবিক দাবদাহ দীর্ঘ হচ্ছে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগীর সেবা দিতে হিমশিমে চিকিৎসকেরা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন। গরম থেকে বাঁচতে অতিরিক্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের।
গত 12 এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ। মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, অসুস্থ হয়ে পড়ছে লোকজন। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ধারণ ক্ষমতার প্রায় 1.5 গুণ রোগী ভর্তি হয়েছে শিশু ওয়ার্ডে। জায়গা না পেয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়। এখানকার যে পরিবেশ, তাতে করে এখানে থাকলে আরো রোগী হয়ে যাবে মানুষ। গত 4 দিন ধরে পাবনায় 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না তাপমাত্রা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। 250 শয্যা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 650 রোগী। গরমের জন্য এরকম হয়েছে, 3-4বার পাতলা পায়খানা করেছে, বমি করেছে। তাপদাহে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 70 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 5 শতাধিক রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। একই অবস্থা জামালপুর জেনারেল হাসপাতালেও। খিচুড়ি হয়েছে বাসায়, পরে বমি হয়েছে, পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। গত 1 সপ্তাহে এসব জায়গার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি রোগী। হাসপাতালগুলোতে অনেক রোগী, আগে যদি 1000 রোগী হতো, এখন প্রায় 1.5 থেকে 1600 রোগী হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন আছে দাবি করা হলেও বরিশালের রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। 6টা স্যালাইন কিনছি আর হেরাহেন্দে 2টা দিচ্ছে। গরমে রোগ থেকে রক্ষা পেতে পানি ও খাবার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘরে রাখতে হবে, একটু ঠান্ডায় রাখতে হবে, আর বাচ্চাদেরকে ঘন ঘন পানি পান করাতে হবে। নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে, ফ্রিজের পানি না। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার থেকে খুলছে স্কুল। ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারেও ক্লাস চলবে। নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নের ক্ষতি এবং সব জেলায় একই তাপমাত্রা না থাকার বিষয়ে আমলে নিয়েই স্কুল খোলার সিদ্ধান্ত। তীব্র দাবদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঈদের ছুটি শেষে আর খোলা সম্ভব হয়নি স্কুল কলেজ। এই অবস্থায় রোববার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পড়াশোনার ক্ষতি পোষাতে 4 মে থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত শনিবারও স্কুল খোলা থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হচ্ছে। সেক্ষেত্রে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হবে। এ অবস্থায় স্কুল খোলা হলে পর্যাপ্ত পানি রাখা, প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের বাইরে বের না হওয়া সহ বেশ কিছু নির্দেশনা দেয়া হবে। আমরা কিছু গাইডলাইন তৈরি করছি যে তীব্র যখন তাপদাহ চলছে, সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের ম্যানেজ করা, তাদের যে হেলথ যে ঝুঁকিটা রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি যেটা রয়েছে, সেটি কিভাবে মোকাবেলা করা যাবে। অভিভাবকরা বলছেন, মাউসির নির্দেশনা ঠিকভাবে মানলে স্কুল খোলা থাকলেও সমস্যা হবে না। যতটুকু সম্ভব হয় যে স্কুলের, অতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা উচিত আমি মনে করি। শিক্ষা গবেষকরা বলছেন, তাপমাত্রা আরও বাড়তে পারে, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। সেক্ষেত্রে স্কুল বন্ধ কোনো সমাধান না। কিভাবে শিক্ষা কার্যক্রম চালানো যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। শিক্ষা কার্যক্রম এতদিনের জন্য বাধাগ্রস্ত হয়, তাহলে ওই সমস্ত প্রতিষ্ঠানে আমার প্ল্যান বিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যখন থেকে বাধাগ্রস্ত হচ্ছে তার পরবর্তীতে, এবং অল্টারনেটিভ এই জায়গাগুলো থাকলে এবং লোকালি এই ডিসিশনটা মেক করার একটা অথরিটি থাকতে হবে আমার লোকাল শিক্ষা অফিসের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের। এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা করতে পারি, কাস্টমাইজ করে নেওয়া। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রায় একই রকম তাপমাত্রা থাকলেও সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদর্শ শহরে যতটা জলাশয় আর সবুজের সমারোহ থাকা প্রয়োজন, তার অর্ধেকও নেই রাজধানী ঢাকায়। অপরিকল্পিত নগরায়নের ফলে বাধা পাচ্ছে বাতাসের চলাচল। অন্যদিকে মাত্রাতিরিক্ত এসির ব্যবহার বাতাসকে করছে উত্তপ্ত। নগর পরিকল্পনাবিদদের মতে, বাড়ির জমির 1/3 জায়গায় করতে হবে বৃক্ষরোপণ। তীব্র তাপপ্রবাহে একটু পানির জন্য ছোটাছুটি, পর্যাপ্ত জলাশয় না থাকায় এই পানি যেন ভরসা। শুধু মানুষ নয়, তপ্ত আবহাওয়ার ভুক্তভোগী পুরো জীবজগৎ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মতে, একটি আদর্শ শহরে জলাশয় যেখানে থাকার কথা প্রায় 15%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 5%।
নগরায়ন ও কারখানা নির্মাণের কারণে গত 2 দশকে ভরাট হয়েছে অসংখ্য খালবিল, যা থাকলে কিছুটা শীতল থাকতো তাপমাত্রা। নগরায়নের সাথে সাথে বেড়েছে এসির ব্যবহার, যা পরিবেশকে করছে আরও উত্তপ্ত, বলছেন আবহাওয়াবিদরা। একটা যে এসির আউটলেট যে ইউনিটটা আপনি ওই পাশে হেঁটে দেখেন অনেক তাপমাত্রা বৃদ্ধি করে, এবং এই এসিটা যদি না থাকতো মানুষের যদি কম ব্যবহার হতো, কিন্তু তাপমাত্রা কিন্তু আপনার অনেক কম থাকতো। কিন্তু 2018 সালে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যেখানে থাকার কথা ছিল 25% গাছপালা, রাজধানী ঢাকায় তার 17% কম। অন্যদিকে বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ হলেও সেগুলোয় নেই যথেষ্ট গবেষণা, বলছেন বিশেষজ্ঞরা। গ্রিন করার জন্য বলা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে আকাশমণি, মেহগনি, দেবদারু, তারপরে ইউক্যালিপটাস ইত্যাদি বিদেশি গাছ দ্বারা জারুল ইত্যাদি দিয়ে ভরা দেওয়া হয়েছে। কিন্তু না, একটা দেশের গার্ডেন থাকবে সেই দেশের টোটাল ফ্লোরার রিপ্রেজেন্টেশন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে চারদিকে 30 থেকে 40% জায়গা ফাঁকা রাখা প্রয়োজন, যেখানে রোপণ করতে হবে দেশীয় গাছ। রাজুক সম্প্রতি কাঠা প্রতি কয়টা গাছ লাগাতে হবে এই ধরনের নির্দেশনা দিয়েছে, কিন্তু যদি খোলা জায়গা না থাকে আপনি গাছ লাগাবেনটা কোথায়? এই জন্য অবশ্যই রাজুক সারা বাংলাদেশের যত ধরনের উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আছে, তারা যেন বাধ্য করে প্রতিটা ভবন যেটা যে আয়তনের হোক তার আশেপাশে একটু খোলা জায়গা রাখতে হবে এবং সেখানে সবুজায়ন করতে হবে। এদিকে এসির ব্যবহার নিয়ন্ত্রণে রাখার তাগিদও বিশেষজ্ঞদের। পরামর্শ, বদ্ধ স্থানে এসির আউটডোর না বসানোর। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানিকগঞ্জ পৌরসভায় একের পর এক বসানো হচ্ছে গভীর নলকূপ। স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন ধরে পানির সংকট দেখা দেওয়ায় এ প্রবণতা বেড়েছে। এদিকে বারবার নিষেধ অমান্য করায় জরিমানার ব্যবস্থার পাশাপাশি কমিটি গঠন করা হবে, জানালেন পৌর মেয়র। শহীদ রফিক সড়কে প্রেস ক্লাব এলাকায় জিন্নত প্লাজা নামের বহুতলে ভবনের পানির চাহিদা পূরণে স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ। পানি সরবরাহ নিয়মিত না হওয়ায় বসানো হচ্ছে এই পাম্প, জানান ভবন মালিক। পৌরসভা ওই বাধা দিবে কেন? এটা তো আমাদের জায়গায় আমরা কাটতেছি, এটা তো আমাদের বিকল্প, আমরা তো ইচ্ছা করে না। অনেক সময় পানি ফেল করলে তো সমস্যা। পানি না পাওয়ায় গত 6 মাস ধরে পৌর এলাকায় বাড়ছে গভীর নলকূপ বসানোর হিড়িক। স্থানীয়রা বলছেন, 600 ফুট গভীর নলকূপ স্থাপনের জন্য খরচ লাগে প্রায় 1,20,000 টাকা। এর জন্য পৌরসভার অনুমতি বা কোনো অর্থ জমা দেওয়ার প্রয়োজন হয় না। 5 তলা, 10 তলা, 2 তলা কেউ কাজের আগে করে নিতেছে পানির সংকটের কারণে। সবার পক্ষে কি সম্ভব? এগুলো করা সম্ভব না, তো মানুষ তো নির্ভয় হয়ে কাটতেছে। 2022 সাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় 7টি গভীর নলকূপ স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে পৌরসভায় গভীর নলকূপ বসানোর নিয়ম নেই উল্লেখ করে কর্মকর্তারা বলছেন, যথেচ্ছ পাম্প স্থাপনের ফলে আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর। আস্তে আস্তে যেভাবে পানি নামতেছে, এটা এখনই যদি পৌর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে নজর না দেয়, তাহলে দিন দিন তো সমস্যা পানির ক্রাইসিস আরও বেশি বেড়ে যাবে। ভাই, গভীর নলকূপ স্থাপন বন্ধে কমিটি গঠন সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। দেওয়ার দায়িত্ব আমার, আমি অবশ্যই দেখব। এর জন্য তুমি আসো, আমরা কি করতে পারি, আমরা কেমনে এইটারে রোধ করতে পারি, একটা কমিটিও আমরা করে দিতে পারি। পরিবেশের ক্ষতি এড়াতে নজরদারির পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 বছর ধরে চলা খাদ্য সংকট তীব্র হয়েছে 2023 সালে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা বলছে, গেল বছর বিশ্বে তীব্র খাদ্য সংকটে ভুগেছে 59 দেশ ও অঞ্চলের 28 কোটি 20 লাখ মানুষ। এর কারণ হিসেবে যুদ্ধ, সংঘাত, বৈরী আবহাওয়া ও অর্থনৈতিক মন্দাকে দুষছেন গবেষকেরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নতুন গ্যাসকূপ খননের জন্য চলছে ড্রিলিং রিগ। খনন কাজ শেষ হলে 4টি জোনের প্রতিটি থেকে দিনে অন্তত 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে মাটির নিচে 3200 মিটার খননের লক্ষ্য রয়েছে। গ্যাস উত্তোলনের পরে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্তের লক্ষ্য বাপেক্সের। নোয়াখালীর ওয়াসেকপুরে গ্যাস অনুসন্ধানের নতুন কূপ খননের লক্ষ্যে কাজ চলছে। গেল 22 এপ্রিল শুরু হয় বেগমগঞ্জ 4 মূল্যায়ন ও কূপ খনন প্রকল্পে যন্ত্রপাতি বসানোর কাজ।
এটা বাপেক্সের সবচাইতে অত্যাধুনিক রিগ। এই রিগের টপ ড্রাইভ লেটেস্ট। এই রিগ দিয়ে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা বেগমগঞ্জ 4 ড্রিলিং কাজ সম্পন্ন করব। এই ড্রিলিং খনন কার্য চলাকালীন সময় আমরা 24 ঘন্টায় আমাদের 2টা শিফটে আমরা কাজ করে থাকি। কূপ খনন কাজের লক্ষ্য 120 দিন হলেও 90 দিনের মধ্যে শেষ করতে চায় বাপেক্স। ইনশাল্লাহ আমরা আশাবাদী এখানে গ্যাস পাবো। 120 দিন আমাদের টার্গেট ড্রিলিংয়ের। আমরা 120 দিন নিব না, ইনশাল্লাহ আমরা 90 দিনের মধ্যে ড্রিলিং কাজ শেষ করে ডিএসটি করে টেস্টিং করে ভালো একটা রেজাল্ট আশা করি আমরা জাতিকে দিতে পারব। প্রকল্প পরিচালক জানান গ্যাস কূপে 3200 মিটার পর্যন্ত খনন করা হবে। 4টি জোনে গ্যাসের সম্ভাব্যতা রয়েছে। খনন শেষে গ্যাস মিললে প্রতিদিন অন্তত 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা কর্মকর্তাদের। আমাদের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে 18 দিনের মধ্যে এই রিগের যাবতীয় মালামাল সরঞ্জামাদি নিয়ে এসে সংযোজন শেষে আপনার রিগ আপ করেছি আমরা। জ্বালানি সংকট নিরসনে 2025 সালের মধ্যে 46টি নতুন কূপ অনুসন্ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দাম। এছাড়াও দাম বেড়েছে আদা, রসুনের। তবে নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কারওয়ান বাজারে আজ নতুন করে কোনো পণ্যের দাম বেড়েছে কিনা, স্থিতিশীল বা কোনো পণ্যের দাম কমেছে কিনা, কি পরিস্থিতি দেখছেন? আমি সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থান করছি এবং এখানে কিন্তু আমি যা দেখতে পেয়েছি যে আজকের বাজারে প্রতিটি সবজির দামই হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে আছে। আমি বেশ কয়েকটা দোকান ঘুরে দেখেছি, সেখানে দেখলাম যে আপনার গাজরের দাম 60 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে, ঢেঁড়সের দাম বিক্রি হচ্ছে 40 টাকায়, করলা বিক্রি হচ্ছে 60 টাকায়, এমনকি যে বেগুন রয়েছে তাও 50 টাকায় বিক্রি হচ্ছে। মানে বলা যায় যে প্রত্যেকটি সবজির দামই 40 থেকে 60 টাকার মধ্যে রয়েছে। আমি পেঁয়াজের বাজারে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে পেঁয়াজ কেজিতে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামে কোনো পরিবর্তন দেখিনি, আগের দামেই বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে 45 টাকা, যেটা আগেও আমরা 50 টাকায় দেখেছি, এখন সেটা 45 টাকায় বিক্রি হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মুরগির দাম আমরা কিছুটা কম দেখেছি। আমরা দেখলাম যে মুরগির দাম 200 টাকায় বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি, আর হচ্ছে যে সোনালী মুরগি রয়েছে সেটা 360, আর দেশি মুরগি 650। তো মুরগি ব্যবসায়ীরা বলছেন যে তারা গরমের কারণে যে যারা মুরগি দিয়ে যাচ্ছেন তারা খুব সহজেই মুরগি ছেড়ে দিচ্ছেন, কারণ গরমের কারণে মুরগিটা আসলে তারা রাখতে চাচ্ছেন না, সেই কারণে দামটা কমেছে। আর যদি বাজার পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়ে কথা বলি, তাহলে সবজির বাজারে আসলে সরবরাহটা অনেক স্বাভাবিক আছে, সেই জন্য দামটাও স্বাভাবিক রয়েছে। তো আর আরেকটা জিনিস ভোক্তারা যেটা বলছেন যে যদি মনিটরিং বাড়ানো হয় তবে দামটা আরো নাগালের মধ্যে আসবে বলে তারা মনে করছেন। আমিরুল, আপনি সাথেই থাকবেন। এবার বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বাজার পরিস্থিতি কি দেখছেন? সবজির দাম সেখানে কেমন? ঢাকার মতো বগুড়ার সবজির বাজারেও কিন্তু দামটা কিন্তু স্বাভাবিকই রয়েছে এবং গেল সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহে আমি দেখেছি যে প্রত্যেকটি সবজির দামই মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে। তো ক্রেতারা যেটি বলছেন যে আসলে সরবরাহ ঠিক থাকার কারণে হয়তো বা এরকম বাজারটা স্বাভাবিক থাকতে পারে, এবং বিক্রেতারাও কিন্তু একই কথাই বলছেন যে স্বাভাবিক অবস্থায় এবং যে সরবরাহ রয়েছে তার থেকে চাহিদাটা কিন্তু কম রয়েছে। যে পরিমাণ গরম এবং তীব্র তাপদাহ চলছে, এর মধ্যে কিন্তু লোকজন ঠিক তেমন একটা বাজারে আসতে পারছেন না, সেই সাথে তাদের যে চাহিদা সেটাও কিন্তু অনেকটা কমে গেছে বলে আমরা জানতে পেরেছি বিক্রেতাদের মাধ্যমে। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু আলুর দাম কিছুটা বেড়েছে, 5 টাকা কেজি প্রতি বেড়েছে, এবং যে অন্যান্য শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রেখে যে মশলার দামগুলো কিন্তু কোরবানি ঈদ আসার আগ থেকেই বাড়তে শুরু করেছে, যেমন সাদা এলাচ, কালো এলাচ, এছাড়া আদা রসুন যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কিছুটা বেড়েছে। আগের সপ্তাহে যে আদা রসুন বিক্রি হয়েছে 280 টাকা, 260 টাকা আদা বিক্রি হয়েছিল, সেটা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 টাকায়, এবং রসুন বিক্রি হচ্ছে 220 টাকা, অর্থাৎ 20 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। এবং সাদা এলাচ এবং কালো এলাচও কিন্তু বস্তা প্রতি আমরা জানতে পেরেছি যে প্রায় 300 থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যদি একটি বিষয় জানিয়ে রেখে যে
মুরগির দাম, যে মুরগির দামটি কিন্তু গেল এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম 240 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু এই সপ্তাহে 220 টাকায় নেমে এসেছে। এবং মুরগির ডিমের হালিও কিন্তু কিছুটা কমেছে, প্রতি হালি মুরগির ডিমের হালি 2 টাকা কমে এখন 38 টাকায় বিক্রি হচ্ছে। এবং মাছের যে দাম, সেই মাছের দামটি যদি আপনাকে বলি, মাছের দাম কিন্তু একটু বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। সেই ক্ষেত্রে তারা দাবি করছেন যে জেলা প্রশাসন সহ যে ভোক্তা অধিকারের সমন্বয় টিমগুলো রয়েছে তারা যদি প্রতিদিন বাজার মনিটরিং করেন তাহলে কিন্তু এই যে বাজার দর নিয়ন্ত্রণ সেটি কিন্তু স্বাভাবিক থাকবে এবং ভোক্তারাও কিন্তু এর সুফল পাবেন। ঢাকা ও বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 3 দশক ধরে মাছ বেচা কেনার জন্য প্রসিদ্ধ রাজবাড়ির দৌলদিয়া মাছের হাট। প্রতিদিন ভোর 6টায় বেচা বিক্রি শুরু হয় 1 ঘন্টার হাটে। রাতে পদ্মা নদী থেকে ধরা তাজা মাছ কিনতে হাটে আসেন বিভিন্ন জেলার পাইকাররা। প্রতিদিন নিলামে বিক্রি হয় 15 থেকে 20 লাখ টাকার মাছ। ভোরের আগেই ক্রেতারা আসতে শুরু করেন দৌলতদিয়ার 1 ঘন্টার হাটে। শুরু হয় বিক্রেতাদের হাঁকডাক। সকাল 6টায় শুরু হয়ে 1 ঘন্টার মধ্যে শেষ হয় মাছ বেচা কেনা। পদ্মা নদীতে রাতভর মাছ ধরে ভোরের আলো ফোটার আগেই হাটের বিভিন্ন আড়তে সেগুলো বিক্রি করেন জেলেরা। ইলিশ, আয়, রুই, কাতল, বোয়াল, বেলে সহ বিভিন্ন জাতের তাজা মাছ আসে বাজারে। এখানে মাছ বেচা কিনে পাইকারি, তারপর আশেপাশে যে বেচে এরা একটু কমেই পায়। পদ্মার যে মাছগুলা আমাদের এই বাজারে, ছোট বাজার, প্রতিনিয়তই আসে একেবারে ফ্রেশ পদ্মার মাছ। আড়তদাররা জানান, রাজবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন এই হাটে। দৌলতদিয়া হাটে প্রতিদিন পাইকারি দরে 15 থেকে 20 লাখ টাকার মাছ বিক্রি হয়, জানান সংশ্লিষ্টরা। 6টা থেকে 7টা হতে বাজার শেষ। এখন আপনারা যদি দূর দূরান্ত থেকে যদি মাছ কিনতে আসতে চান, যারা দূরে থেকে আসবেন একদিন আগে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন পদের পাইকারি আসে থেকে সৈয়দপুর আসে, মানিকগঞ্জ আসে, ধরেন রাজবেতে আসে, মোমিনখাতে আসে। রাত বেলা মাছ মারা হয়, সকালে ভোরের সময় আমাদের আড়তে নিয়ে আসে, আমরা মাছটা আড়তে বিক্রি করি। এই মাছটা বিক্রি হয় উন্মুক্ত, যে অবস্থায় যে কিনতে পারে সেই, যে বেশি বলবে সেই পাবে। জেলার সবচেয়ে বড় মাছের এই হাটে বেচা কেনা হয় 10টি আড়তের মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হচ্ছে আজ। একটি আসনে বাতিল হওয়ায় এই ধাপে ভোট হচ্ছে 88টি আসনে। দ্বিতীয় ধাপে রাহুল গান্ধী সহ ভাগ্য পরীক্ষা হবে একাধিক হেভিওয়েট প্রার্থীর। 19 এপ্রিল শুরু হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ। 7 ধাপের প্রথম ধাপে ভোট হয় 102 আসনে। দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরে। প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল হয়েছে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা আসনে। ফলে দ্বিতীয় ধাপের আসন সংখ্যা 88, যার মধ্যে পশ্চিমবঙ্গের 3টি সহ 55টি আসনই বিজেপির দখলে। কংগ্রেসের হাতে আছে 20টি আসন। দ্বিতীয় ধাপে 2633টি মনোনয়ন জমা পড়লেও বাছাই শেষে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1206 জনে। সবচেয়ে বেশি 500 মনোনয়ন পড়েছে কেরালায়। এই রাজ্য থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতবার 4 লাখের বেশি ভোট পেয়ে ওয়েনার আসনে জয় পান তিনি। এবার বিজেপি ছাড়াও ইন্ডিয়া জোটের শরিক সিপিআর বিপক্ষে লড়ছেন তিনি। রাহুল ছাড়াও দ্বিতীয় ধাপের হেভিওয়েট প্রার্থী তালিকায় আছেন বিজেপির হেমা মালিনী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেসের শশী থারুর। এবারে নির্বাচনে বিজেপির ইস্যু মোদিজি কি গ্যারান্টি। অন্যদিকে ন্যায়ের গ্যারান্টি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস। 97 কোটি ভোটার কার ওপর ভরসা রাখবে তা জানা যাবে 4 জুন। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ নিয়ে আরো জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, দ্বিতীয় ধাপে ভোট কেমন হচ্ছে? একটি আসনে বাতিল হয়, 88টি আসনে ভোট হচ্ছে, তো কোন কোন আসনে আসলে নজর বেশি থাকবে? দেখুন, নজর বেশি থাকবে বলতে গেলে এই মুহূর্তে যে হেভিওয়েট যে প্রার্থী অর্থাৎ রাহুল গান্ধীর কেন্দ্রে নজর থাকবে কেরালার ওয়ানেরে, এবং বিজেপির হেমা মালিনী লড়ছেন থেকে মথুরা থেকে। এই কেন্দ্রগুলোর দিকে যেমন নজর থাকবে তেমনি ওম বিড়লা রাজ্যসভা প্রাক্তন স্পিকার তার দিকেও নজর থাকবে।
এছাড়া পশ্চিমবাংলার দিকে যদি নজর দিই তাহলে হেভিওয়েট প্রার্থী রয়েছে বালুরঘাটের সুকান্ত মজুমদার। এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটে লড়ছেন এবং সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে। সকালবেলা 4টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যদিও দার্জিলিং কিছুটা সেন্সিটিভ ভোট বুথ রয়েছে দার্জিলিং এর, যার কারণে সেনাবাহিনী নিযুক্ত হয়েছে বেশ কিছু বেশি সংখ্যক। এছাড়া রায়গঞ্জে কিন্তু সেন্সিটিভ বুথ রয়েছে, এখনো পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে ভোট এখনো পর্যন্ত যতদূর জানি সে শান্তিপূর্ণভাবে চলছে, কিন্তু কিছু ইভিএম মেশিন প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল। সেই ইভিএম মেশিন সেগুলো সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে যারা দায়িত্বে রয়েছেন তারা সেই ইভিএম মেশিন গুলো ছাড়াই করে সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা আবার নতুন করে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে একটা জিনিস এখানে উল্লেখ্য যে হেমা মালিনী বা রাহুল গান্ধী, এই রাহুল গান্ধীর কেন্দ্রের দিকে কিন্তু সবারই নজর রয়েছে, কারণ রাহুল গান্ধী এই মুহূর্তে দাঁড়িয়ে যে কর্মসূচিগুলো করেছেন সেই কর্মসূচিগুলোর পরে, অর্থাৎ সম্পূর্ণ রাহুল গান্ধী জেতার উপরে নির্ভর করবে, বিজয়ের উপরে নির্ভর করবে যে এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে। কারণ হচ্ছে যে ইন্ডিয়া জোট যদিও সেভাবে এখনো পর্যন্ত প্রভাব ফেলতে পারেনি, তবে একটা জিনিস পরিষ্কার, বিজেপির যদি কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে, বিজেপির কোনো প্রতিপক্ষ থেকে থাকে, সে হচ্ছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এখানে যেহেতু আজকে রাহুল গান্ধী ভোট গ্রহণ রয়েছে রাহুল গান্ধীর কেন্দ্রে, সেই কারণে কিন্তু এই কেন্দ্রের দিকে সবার নজর রয়েছে। এছাড়া যেটা মণিপুরে, আপনাকে বলে রাখি যে মণিপুরের হিংসাপ্রবণ এলাকাকে ইলেকশন কমিশন দুটো ভাগে ভাগ করেছে। এই দুটো ভাগে ভাগ করে মণিপুরের সেই হিংসাপ্রবণ এলাকায় আবার আজকের 19 তারিখে ভোট হয়েছে একটা অঞ্চলে, এবং আজ অর্থাৎ 26 তারিখ, আজ ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে মণিপুরের সেই কেন্দ্রে। তো সব মিলিয়ে যেটা একটা পরিসংখ্যান যে আজকে 1206 জন প্রার্থী যে ভাগ্য নির্ধারণ হচ্ছে, সেই ভাগ্য নির্ধারণ সকাল থেকে শুরু হয়ে গেছে এবং 6টায় ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এই 6টা ভোট গ্রহণ বিকেল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দেবপ্রসাদ, আপনি ভাগ্য নির্ধারণের কথা বলছিলেন, তো এবারে লোকসভা নির্বাচনে কোন ফ্যাক্টরগুলো আসলে বড় করে দেখা হচ্ছে? দেখুন, এইবারে লোকসভা নির্বাচনে দুটো ফ্যাক্টর বড় হচ্ছে। এক হচ্ছে যে মোদিজিকে গ্যারান্টি, কারণ বিজেপি যেটা স্লোগান হচ্ছে সেটা হচ্ছে মোদিজিকে গ্যারান্টি, এবং রাহুল গান্ধী অর্থাৎ ইন্ডিয়া জোটের যে স্লোগান হচ্ছে ন্যায় গ্যারান্টি। এই দুটো বিষয়। এছাড়া একটা জিনিস বিজেপি যেটা এবছরের নির্বাচনে অর্থাৎ 2014, 2019 এবং 2024 এই যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো বিশেষ করে হিন্দুত্বের তাস খেলছেন। কারণ হচ্ছে বিজেপি চাইছে যে হিন্দু ভোটারকে যদি একত্রিত করা যায় তাহলে বিজেপির পক্ষে যে 400 টার্গেট, অর্থাৎ মোদিজির যে টার্গেট, যে 400 পার করার এবারে টার্গেট রয়েছে, সেই 400 পার করতে গেলে হিন্দুত্ববাদ, এবং আপনি জানেন যে রাম মন্দির সম্প্রতি উদ্বোধন হয়েছে এবং ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেই রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু বিজেপি হিন্দুত্ববাদকে কাজে লাগাতে চাইছে এবং ভোটে এটারই প্রভাব পড়বে বলে বিজেপি মনে করছে। অন্যদিকে কংগ্রেস যেটা কাজে লাগাতে চাইছেন সেটা হচ্ছে বিজেপির ইলেকট্রাল বন্ড এবং কর্মহীনতা, অসংখ্য বেকার, এই দুটো বিষয়কে কাজে লেগে ইলেকট্রাল বন্ড নিয়ে যে দুর্নীতি হচ্ছে, সেই ইলেকট্রাল বন্ড নিয়ে দুর্নীতিকে ইস্যু করে কংগ্রেস লড়তে চাইছে বা ইন্ডিয়া জোট লড়তে চাইছে, বিজেপি বিরোধী শক্তি লড়তে চাইছে। কিন্তু অন্যদিকে বিজেপি একদিকে হিন্দুত্ববাদ এবং তারা চাইছে যে পরিবার তত্ত্ব, কংগ্রেসের যে পরিবারবাদ এবং কংগ্রেসের যে বিগত সময় রাজনৈতিক দুর্নীতি, সেই দুর্নীতিগুলোকে হাতিয়ার করেই কিন্তু এই নির্বাচনে বিজেপি তার যে 400 টার্গেট, 400 পার, কারণ আপনি জানেন যে শুধুমাত্র নরেন্দ্র মোদী এই নির্বাচনে প্রচারে আসেননি, এখানে অমিত শাহ ছিলেন, রাজনাথ সিং ছিলেন, প্রত্যেকে কিন্তু প্রচারে নেমে একই ইস্যু বারবার করে তুলে ধরেছেন। সেটা হচ্ছে এরকম যে কংগ্রেসের পরিবারবাদকে আর নতুন করে ফিরিয়ে আনা যাবে না। মোদিজির উন্নয়ন এবং মোদিজির যে এই হিন্দুত্ব, ভারতের যে হিন্দুত্ববাদ, সেই হিন্দুত্ববাদটাকে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু যদিও বিজেপি দাবি করছে যে মাঝে মধ্যে যে তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রকে তারা প্রতিষ্ঠা করতে চাইছে, তারপরেও বলবো যে এই হিন্দুত্ব বিষয়টা কিন্তু বিজেপিকে ইস্যু করে এই 2024 লোকসভা ভোটে 400 যে সংখ্যাটা বলছে, কারণ আপনি জানেন যে 1984 সালে একমাত্র ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে ভারতবর্ষে 400 পার করেছিল কংগ্রেস, অর্থাৎ রাজীব গান্ধী সেই বছর 400 বেশি আসন পেয়েছিলেন। এছাড়া ভারতবর্ষের ইতিহাসে 400 পারে এখনো পর্যন্ত রেকর্ড নেই।
তো মোদিজি এবারে সেই রেকর্ডটাকে ভাঙতে চাইছেন বা মোদিজি সেই রেকর্ডটাকে ছুঁতে চাইছেন, যার কারণে হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদকে মোদি কাজে লাগিয়ে এই যে 1984 সালের যে রেকর্ড, কংগ্রেসের রেকর্ড, সেই রেকর্ডকে ছুঁতে চাইছে। জি, দেবপ্রসাদ, অর্থাৎ দুই দলই নিজেদের কৌশল কাজে লাগাচ্ছেন। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।